আগে যত যেতে থাকি না কেন পরের কথাটাও তো জানতে হবে। বন্ধুরা, কমল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই জারবেরা গাছের সম্বন্ধে। সময় থাকলে তো আরও দু একটা গাছের সম্বন্ধে জানবো আর খুব ভালো করে নিতে পারবো আমাদের সকল গাছ। সমাধানের রাস্তা খুঁজে নিতে হবে, যেমন পরিস্থিতিতেই আপনার গাছ থাকুক না কেন। কোনো কথায় শুধু বললেই হবে না, কাজটি প্র্যাকটিক্যালি আপনাকে করে দেখতে হবে, তার মানেগুলো আপনাকেই জানতে হবে। গাছটি আপনার আর আপনাকেই বুঝে নিতে হবে। পরবর্তী সময়টা আপনাকে গাছটিকে কেয়ার করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন একটি গাছ রোপণ করার পর পাতার মধ্যে সব ফিকে ফিকে ভাব, দেখুন স্যাঁতস্যাঁতে মারা মতো গাছ হয়েছে। গাছের কোনো ক্ষমতাই নেই। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন, সময় দিন, নিশ্চয়ই জানতে পারবেন। প্রতিটি বিষয় আপনাদের সঙ্গে ক্লিয়ার করে তুলে ধরবো আপনাদের সামনে। অবশ্যই আমরা প্রতিদিনই একটি করে ভিডিও দেখি এবং সেই ভিডিওর দ্বারা জানার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, অবশ্যই এই ধরনের গাছপালা করতে হলে আমাদেরকে এই সকল বিষয়গুলো একটু জানতেই হবে। ভালো দেখে নিয়ে যান, তারপরে দেখেন গোটা গাছটি পাতা টিপ 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 হয়ে দাগ হতে হতে গাছটি একেবারে খারাপের দিকে পৌঁছে যায়। সেই জন্য বন্ধুরা, আমাদেরকে এই সকল বিষয় খুব ভালো করে জেনে নিতে হবে। গাছটি বেশ ভালো আছে, আবার একটু একটু করে পাতা ওপর থেকে কালো হয়ে হয়ে নিজে নিজে খসে খসে পড়ে যাচ্ছে। দেখুন, নিজের থেকেই গাছ থেকে পড়ে যাচ্ছে। অথচ আপনি কত সুন্দর গাছ দেখে রোপণ করলেন, কত সুন্দর কিনে নিলেন, একটা একটা করে শুকনো হয়ে যাচ্ছে। আর সব কিছুটাই জেনে নিতে পারবো আজকের ভিডিওর দ্বারায়। চলুন, আর সময় নষ্ট করব না। তবে তার আগে বলে রাখি, যদি আপনার গাছের প্রবলেম হয়ে থাকে, যে নাম্বারটা বলছি এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আমাকে ফোন করবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। কথাগুলো বলবো, আশা করছি আপনাদের কাজে আসবে আর আপনারা আপনাদের গাছকে খুব সুন্দর করে নিতে পারবেন। কেননা যদি বিষয়টা জানা যায় তাহলে খুব সহজ। দেখুন বন্ধুরা, এই জারবেরা গাছ রোপণ করতে গেলে কখনোই আপনাদেরকে মনে রাখতে হবে যে ঝুরঝুরে মাটির মধ্যে নয়, আর মাটির মধ্যে অনেক কিছু দেওয়া নয়। শুধু মনে রাখবেন, যে মাটিটা আপনি নেবেন তার ধুলোটা ফেলে দিয়ে গোটা গোটাগুলো অর্থাৎ দানা মাটির মধ্যে আপনি গাছটি রোপণ করবেন। আর জারবেরা গাছে এয়ার পাওয়াটা খুব দরকার। যত এয়ার পেতে পারবে, সপ্তাহে 10 দিন ছাড়া হলেও আপনি মাটি এলোমেলো করবেন। তাতে দেখবেন আপনার জারবেরা গাছ একদম সুস্থ থাকবে এবং ভালো থাকবে। যখন আপনি একটি গাছ কিনে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর দেখেন যে পরের পর একটি একটি করে ফুল উঠতে থাকছে এবং ভেতরটা একদম কম্প্যাক্ট হতে থাকছে, পরের পর একটি একটি করে গাছ উঠতে থাকছে, অর্থাৎ পুরো টবটা ধীরে ধীরে ঘিরে যাচ্ছে। বেশ কিছুদিন আপনি ভালো দেখার পরে দেখছেন যে হুট করে আপনার গাছটি পচে যাচ্ছে। কিছুই না, আপনি গাছটিকে টোটালি খুলে নেবেন, নিয়ে গিয়ে এমনি এখান থেকে 80% পাতা কেটে ফেলে দিয়ে গাছের সিঙ্গেল সিঙ্গেল পিস করে আবার পুনরায় রোপণ করবেন। একটা নিয়ে যাবেন, অনেকগুলো গাছ আপনার তৈরি হয়ে যাবে। সেটা কিন্তু করবেন যেটা হচ্ছে শীতের শেষে, অর্থাৎ আপনারা এই সময় নয়, একটু হালকা গরমের হাওয়া আসবে, অর্থাৎ বসন্তকালে মার্চ এপ্রিলে আপনারা এই কাজটি করবেন। দেখবেন আপনাদের জারবেরা গাছকে একদম এক কথায় সুস্থ রাখতে পারবেন। এর যে মিডিয়া অর্থাৎ মাটিটা আপনি বানাবেন, তার মধ্যেও আপনি যাই দেন না কেন সেটা দানা টাইপের হতে হবে, অর্থাৎ নুড়ি দিতে পারেন বা সিন্ডারের দানা দিতে পারেন, মাটির দানা দিতে পারেন। তো যেটাই করেন না কেন সেটা কিন্তু ধুলো না হয়, অর্থাৎ আপনারা দানা চিন্তা করবেন, অর্থাৎ মাটির মধ্যে যে গোটাগুলো পাওয়া যায় আর সেগুলোই কিন্তু আপনারা গোটা গোটা আকারে যেন থাকে সেটা আপনারা নেবেন। ঠিক এরকম গুটি গুটি টাইপের থাকবে, আর সেটাই দিয়ে আপনারা গাছটি রোপণ করবেন। দেখবেন জারবেরা গাছকে এক কথায় সুস্থ রাখতে পারবেন। এবারে দেখি যে আমরা ঠিক গ্রীষ্মকালটাও ভালো থাকে, কিন্তু বর্ষার জল পেয়ে যাওয়া মানেই আমাদের গাছ পুরোপুরি পচে যাচ্ছে। এই জন্য বন্ধুরা, আপনারা কম বাজেটের যে গ্রো ব্যাগগুলো পাওয়া যায়, পাতলা পাতলা গ্রো ব্যাগ, যাতে চারিধার দিয়ে জল লিকেজ হতে পারে সেরকম গ্রো ব্যাগ নেবেন। অর্থাৎ আপনাদের বাড়িতে যদি পাতলা কম বাজেটের গ্রো ব্যাগ, অর্থাৎ 2 টাকা 3 টাকা দামের যে গ্রো ব্যাগগুলো পাওয়া যায়, সেই গ্রো ব্যাগের মধ্যে কিন্তু আপনারা জারবেরা গাছ রোপণ করবেন। অবশ্যই মাঝে মধ্যে ফুল শেষ হয়ে গেলে বা ফুল থাকা অবস্থাতেও যদি আপনারা এই পুরনো পাতাগুলোকে সাইড থেকে এরকম কেটে দেন, ছোট করে ধরুন 80 ভাগ কেটে দিলেন, 20 ভাগ রাখলেন, তাহলে কিন্তু এই যে পচাটা সেটা যাবে না। আমার আগের ভিডিওতে যদিও বলা রয়েছে, যারা নতুন বন্ধু এখনও জানেন না তাদের ক্ষেত্রে এটা বলবো। এবারে গাছের যে পুরানো পাতা রয়েছে সেই পুরানো পাতাটা আপনাকে এখান থেকে কেটে ফেলে দেওয়া নয়। ধরুন ওই দিকে একবার আপনি ঠিললেন আর এদিকে একবার টানলেন, দেখবেন গাছের গোড়া থেকে দেখুন সুন্দরভাবে ওই গাছের গোড়ার পাতাটা খুলে আসছে। দেখুন,
তাহলে কি হবে, আপনি জারবেরা গাছের এই যে নিচকার পড়ে থাকা যে পচা পাতা সেটা কিন্তু একদম পরিষ্কার থাকছে, আর গাছকে আপনি কিন্তু সুস্থ রাখতে পারছেন, অর্থাৎ মাটি পচে যাওয়ার বিষয়টা থাকছে না। এবারে আসি পরবর্তী বিষয়গুলো, যে যখন আপনারা গাছগুলোকে করবেন, এই গাছ করতে গিয়ে সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে যে তুলনায় একটু জল কম। অবশ্যই যতটা জল কম দিতে পারবেন, ছোটো টবের মধ্যে দিতে পারবেন, তত বেশি বেশি ভালো। এবারে আসি খৈলের জলটা দেওয়া। দেখুন, যে কোনো খৈলকে আপনি অনেক দিন ধরে পচিয়ে দেবেন না। কে বলেছে যে আপনাকে খৈল দেওয়া যাবে না? নিশ্চয়ই আপনি খৈলের জল দেবেন, সেটা কিন্তু 3 দিন থেকে 10 দিনের মধ্যে ভেজানো হতে হবে, এবং যেটা ভেজাবেন সেটা একেবারে লিকুইড তরল করে নয়, একটু গাঢ় গাঢ় করে করবেন। এবং যখন আপনি খৈলের জলটা দেবেন, মাটি শুকনো হওয়ার পর, অর্থাৎ আপনি যে জলটা দিলেন সেটা সম্পূর্ণ শুকনো হওয়ার পর 1-2 দিন পরে আপনি জল দিন, তারপরে আপনি জল দিন, দেখবেন আপনার দারুণ কাজ হচ্ছে। মাঝে মধ্যে যেমন আপনারা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে রাখেন, ওটা গোড়াতে মাটিতেও দেবেন, আর আপনাদের জারবেরা গাছ দারুণ হবে। এই রোগ ভালো করা যাবে না যে যদি আপনি না করেন। দেখুন, একটি গাছকে যখন সুন্দর করে বসানো হয়, তার মধ্যে অনেক কিছু দেওয়া হয়, অর্থাৎ আপনি যখন কিনে নিয়ে যান তার মধ্যে ধানের চিটে এটা ওটা নানান কিছু দেওয়া থাকে, আর এগুলো আপনাকে ফেলতে হবে যে, কারণ এর মধ্যে যে ধানের চিটেটা রয়েছে, যে কোকোপিটটা রয়েছে, সেটার আয়ু অনেক দিন নয় যে, অর্থাৎ মাটির সঙ্গে মেখে নয়। যদি আপনি সম্পূর্ণ কোকোপিটে গাছ রোপণ করতে চান করুন, সম্পূর্ণ ধানের চিটের মতো গাছ করতে চান করুন, কিন্তু যখনই আপনি মাটির সঙ্গে মেখে দেবেন সেটা সহজেই কিন্তু পচে যাবে, আর পচে গেলে কিন্তু গাছের শিকড় পচবে। ও তো আর একা পচবে না, কাউকে নিয়েই পচবে, আর তখনই আপনার গাছটির শিকড় পচে যাওয়া মানেই গাছটি ধীরে ধীরে আপনার পাতা ফ্যাকাশে ভাব হয়ে যাবে, গোটা গাছটির ডগা পর্যন্ত পাতা হলুদ হয়ে যাবে। গাছটি সবসময় দুর্বল থাকবে, ক্ষমতাশীল হবে না। সে আপনি যতই খাদ্য দিন, যেভাবেই রাখুন, গাছকে ভালো করতে হলে আপনাকে এই পুনরায় এই সাইডকার ফেলে দিয়ে নূতনভাবে প্রতিস্থাপন করতে হবে, এবং 30% বালি আর 70% মাটি মেখে আপনি কিন্তু গাছটি রোপণ করবেন। দেখবেন এক কথায় খুব সুন্দর করতে পারবেন। ভার্মি কম্পোস্ট, কোকোপিট সবই দেবেন, কিন্তু সেটা ওপরে দেবেন। এগুলো খুব ভালো কাজের, আর এগুলোকে খাদ্য হিসাবে কাজে লাগান। বাড়িতে ক্লাঞ্চো গাছ থাকলে তার হাতে হাতে আপনি প্রমাণ পেয়ে যাবেন। যখন শীতের প্রথম থেকেই আপনি একটা ক্লাঞ্চো গাছ নিয়ে গেলেন, কত রূপবতী, কত ফুল, কত সুন্দর, আর সেটি সম্পূর্ণ কোকোপিটের মধ্যে রোপণ করা, অর্থাৎ কোকোপিট সহ গাছ আপনি নিয়ে গিয়েছিলেন, সেই কোকোপিটটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে গাছটাকে সম্পূর্ণভাবে তুলে নিতে হবে, বা সম্পূর্ণভাবে খুলে নিয়ে জলের মধ্যে এটা ফেলে রাখবেন। সম্পূর্ণ ধুয়ে নেওয়ার পরে পুনরায় আবার নতুন কোকোপিটে বসাবেন। কোকোপিটের কাজ বছরের পর বছর নয়, 6 থেকে 7 মাস, 8 মাস পর্যন্ত হয়েছে, আবার আপনি পুনরায় নতুন কোকোপিট নিন, কারণ আপনার ছাদের মধ্যে ভারবহন যাতে না হয়, হালকা থাকে, আর আপনি কোকোপিটে করতে চাইছেন। অবশ্যই কোকোপিট যখন মাটি টবের মধ্যে ভরবেন, আর কি সে মাটির টবে হোক বা প্লাস্টিক টবেই হোক, সেটা কম্প্যাক্ট করে দেবেন, যতটা চায় ততটা দেবেন, একদম হালকা হালকা রাখবেন না। পুনরায় গাছটিকে বসান, আর গ্রীষ্ম পড়ে যাওয়া মানে একটু ছাওয়া রৌদ্রতে রাখবেন। এক কথায় ক্লাঞ্চো গাছ আপনি সহজে করতে পারবেন, আবার এর ডোকা কেটে কেটে নিজেরাও কিন্তু আবার নতুন গাছ বানিয়ে নিতে পারবেন। দেখুন, এই গাছটা বিক্রির জন্য রাখা হয়েছে, আর বিক্রির জন্য রাখা হয়েছে মানে আপনার ক্ষতি হবে এর জন্য নয়, এটা হচ্ছে রেডিমেড। অর্থাৎ আপনি যখন একটা টবসহ গোলাপ গাছ কিনে নিয়ে যান, আপনি ভাবেন যে এটা বোধহয় থাকলো, আর আমার করতে হবে না কিছু, তা নয়। কিন্তু যখন আপনার মাটির মধ্যে ধানের চিটে, কোকোপিট, নানান কিছু দেওয়া থাকবে, হুট করে গাছটি খুব সুন্দর হবে, অথচ আপনি রোপণ করার পরে সেই গাছকে বাড়াতে পারছেন না। দেখুন, এটাই কিন্তু খাঁটি। ধীরে ধীরে গাছ বাড়বে, শক্তিশালী হবে, আর ভালো হবে। হুট করে বাড়ানো যায়, যে কোনো এনপিকে দিলেই কিন্তু আপনার হুট করে একটি গাছ বড় হয়ে যাবে, কিন্তু পরবর্তী বিষয়টা আপনাকে জানতে হবে। তাহলে কী হবে, মাটির মধ্যে যখন ধানের চিটে এটা ওটা দিয়ে রোপণ করা থাকবে, সেগুলো নিয়ে গিয়ে আপনাকে ছেড়ে ফেলে দিয়ে পুনরায় আবার গাছটি আপনার মতো রোপণ করতে হবে। অর্থাৎ আমরা যদি মাটির মধ্যে ধানের চিটে, কোকোপিট এই সকলগুলো দিই, তার নির্দিষ্ট সময় কিন্তু আমরা ফেলে দেব, দিয়ে আবার রোপণ করব, আর সেইগুলোই কিন্তু আমাদের হয়ে থাকে। এবারে আসি যে আমরা যখন গাছ রোপণ করি, রোপণ করার পর কয়েকদিন পর থেকেই দেখি একটা একটা পাতা উপর থেকে খসে খসে নিচে পড়ে যাচ্ছে। অর্থাৎ আমার দিকে জানতে হবে যে এই পাতাটা একটা কাঁচা পাতা, অথচ খসে যাচ্ছে কেন। অর্থাৎ পরিমাণ মতো আপনি নাইট্রোজেন স্প্রে করছেন, গাছের গোড়ায় পরিমাণ মতো খাদ্য দিচ্ছেন, কিন্তু এই যে আপনার সয়েলটা খারাপ হয়ে গেছে।
গেছে। আর যার ফলে কী হচ্ছে, আপনি যাই দেন না কেন সেগুলো কী হচ্ছে না নিতে পারছেন, সেগুলো পচতেই আছে। এক কথায় গোলাপ গাছকে আপনি শীতের সময় যদি খুলে নিয়ে পুনরায় আবার রোপণ করে দিতে পারেন, এক কথায় কিন্তু আপনি গাছকে ভালো করতে পারবেন। বাকি বিষয়গুলো আপনারা জেনেছেন। ফুলের সাইজ বড় করার জন্য ফুল শেষে উপর থেকে 3টে করে পাতা নিয়ে কেটে ফেলে দেওয়া, অর্থাৎ ফুলটি যদি শেষ হয়ে যায় তাহলে আমরা উপর থেকে 1, 2, 3 একদম কেটে দিতে পারি। দিলে কী হবে, সুন্দর সুন্দর শৌখিন শৌখিন ডগা বেরোবে, আর সেইগুলো কিন্তু পাওয়ারফুল ডগা বেরোবে এবং তাতে ফুল বড় হবে। এর জন্য আমাদের গোলাপ গাছ রোপণ করা আছে মানে যে কোনো একটি আমাদের রেড মাইটের ওষুধ বাড়িতে রাখতে হবে, অর্থাৎ রেড মাইট মানে লাল মাকড়ের একটা ওষুধ রাখতে হবে। সপ্তাহ 10 দিন ছাড়া আমরা কিন্তু সেই ওষুধটিকে স্প্রে করব, লিটার 1 ml করে। আর রেড মাইটের ওষুধ স্প্রে করা মানেই আপনাকে জানতে হবে সেটা কিন্তু দিনের আলোতে, সন্ধ্যের পর নয়। তাহলে কি হবে, আপনার গাছের যে দেখেন যে অনেক সময় পাতার উপরটার মধ্যে একদম যেন পাতাটা ফিকে হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাঁদ ফাঁদ টাইপের হয়ে যাচ্ছে, অপোজিটে ঘুরিয়ে দেখছেন ফাঁদ ফাঁদ টাইপের হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে কী করতে হবে না রেড মাইটের ওষুধ দিতে হবে। আর এই রেড মাইটের ওষুধ কিন্তু অনেক ধরনের পাওয়া যায়, সিম্বা, ডিলকা ফল, কেলথিন, নানান কিছু রয়েছে। আপনারা আপনাদের যেরকম নিতে চান আর কি, কারণ এর অনেক দামি দামি ওষুধও পাওয়া যায়। তো সেই জন্য দোকান থেকে যখন নেবেন আপনি আপনার মতো করেই নেবেন, আর সেটা কিন্তু লিটার 1 ml করে দিয়ে সকালে স্প্রে করবেন। দেখবেন গোলাপ গাছকে একদম সুস্থ রাখতে পারছেন। গোলাপ গাছ কিনতে গিয়ে নানান রকম ব্যক্তি নানান রকম কথা বলে, আর আমরা আমাদের মাথাটাকে খারাপ করে ফেলি। কি করব বুঝে উঠতে পারি না। কেউ বলছে 7 পাতা মানে এলা, আর কেউ বলছে 7 পাতা মানেই গোলাপ। দেখুন, নিছক ভুলভালকে মাথায় ঢোকাবেন না, সঠিকটা আপনাকে জানতে হবে। যে 7 পাতা, 5 পাতা, 3 পাতা, 2 পাতা প্রশ্ন নয়। গোলাপের গোলাপ কোথা থেকে এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। যে গোলাপের গোলাপ কোথা থেকে হয়েছে, গোলাপ কোন জায়গা থেকে, সেইটুকু আপনি জেনে নিলেই একটি গোলাপ গাছকে শর্টকাটেই সুন্দর করে নিতে পারবেন। চলুন সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। যখন গোলাপ গাছ রোপণ করব এরকম চিটে অর্থাৎ ধানের আঁকড়া সহ গাছ নিয়ে যাব, তাহলে এগুলো কিন্তু ঝেড়ে ফেলে দিয়ে আমরা নতুনভাবে প্রতিস্থাপন করি। আবার আমরা যদি এটার চিটের মধ্যেই করি তাহলেও কিন্তু এটা কালো হয়ে গেলে কিছু কমিয়ে দিয়ে সম্পূর্ণ চিটের মধ্যেও রোপণ করতে পারি। অর্থাৎ মাটি যখন তৈরি করব তখন কিন্তু অনেক কিছু মেখে নয়। এই কারণেই আমাদের একের পর এক গাছের ক্ষতি হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে ঠিক সময় বুঝে আমরা করতে পারি না যে নেক্সট আপনি মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট, কোকোপিট, ধানের চিটে মেখেছেন, কিন্তু 6-7 মাস পরে সেটা ফেলে দিয়ে পুনরায় রোপণ করতে হবে, আপনি সেটা করতে পারছেন না। আর ফলে কী হচ্ছে, গোলাপ গাছটি কিন্তু আপনার খারাপ দিকে পৌঁছচ্ছে। আমাদের যাদের মাটির অভাব রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ ধানের চিটেতেও গোলাপ গাছ করতে পারি। সেক্ষেত্রে কী করতে হবে, সম্পূর্ণ ধানের চিটেই হতে হবে। যাদের কোকোপিটে করার ইচ্ছা সম্পূর্ণ কোকোপিটেই করতে পারি, কিন্তু আমরা যদি মাটিতে করতে চাই তাহলে তার সাথে কিন্তু অনেক কিছু দেব না। প্লেন মাটি একটু বালি মেখে করলেই আমাদের গোলাপ গাছ সুন্দরভাবে বেঁচে যাবে এবং সেই গাছটি কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকবে। আমরা গাছ রোপণ করি, কয়েকটা দিন দেখি, তারপরে দেখি কাঁটা গাছ হয়ে যাচ্ছে, গোলাপ গাছ আর নেই। তাহলে গোলাপ গাছ নেই আর আছে কোথা থেকে আপনাকে জানতে হবে। খুব ভালো করে লক্ষ্য করুন, আপনি নিজেই জেনে যাবেন। দেখুন, গোলাপের গোলাপ কোথা থেকে, এই তো গোলাপ, গোলাপের গোলাপ কোথা থেকে, নিচের দিকে নেমে আসুন, নেমে আসুন, নেমে আসুন, দেখুন যেখান থেকে বেরিয়েছে সেখান থেকেই গোলাপ। অর্থাৎ এইখানটাই কিন্তু বর্ডার শেষ, অর্থাৎ আগে পিছনে নিচে যেখানেই বেরোক না কেন সেটা আপনাকে ভাঙতে হবে। অর্থাৎ এই যে এল টাইপের যে বাঁক অংশটা রয়েছে এর একটি ডালকে ফাটিয়ে কিন্তু গোলাপ গাছের চোখ বসানো হয়েছে। অর্থাৎ এই যে বেরোচ্ছে এটাকে কিন্তু আপনি কেটে দেবেন না, ধরবেন আর ভেঙে দেবেন, কেমন, তাহলে ওটা আর বেরোবে না। দেখুন, এইটুকু বিষয় আমরা জেনে নিলে গাছ কিন্তু খুব সহজে করতে পারি। আর একে করার জন্য আমরা অনেক কিছু ভেবে ফেলি, ব্যাস পরিষ্কার হয়ে গেল না। তাহলে গোলাপের গোলাপ কোথা থেকে, যেখান থেকে বেরিয়েছে সেখান থেকেই গোলাপ। অর্থাৎ আমরা নিশ্চয়ই সহজে বুঝে গেছি, খুব নর্মালভাবে বুঝে গেছি। এরপরে আমরা অনেক কিছু করলে গোলাপ গাছ ভালো কিন্তু করতে পারি না। দেখুন, এখান থেকে বেরিয়েছে আর এখানটা কিন্তু গাছ একটা প্রমাণ দিয়ে যায় আপনাকে যে সে কোথা থেকে বেরিয়েছে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওখানটা গোড়াটা মোটা হতে থাকছে। অর্থাৎ গোলাপ যেখান থেকে বেরোতে থাকবে সেখানে একটা বল গুটি আকৃতি হতে থাকবে। তো গুটির উপরটাই গোলাপ, নিচে যখনই বেরোবে আপনাকে সেটা বেরোতে হবে। এমনকি মাটি থেকেও ফুটে বেরোতে পারে। অর্থাৎ মাটি ফুঁড়ে যখন বেরোবে সেটাও কিন্তু আপনাকে আঙুল ঢুকিয়ে এভাবে ছিঁড়ে বের করে দিতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার গোলাপ গাছে সঠিকভাবে সবসময় ফুল পাবেন। গোলাপ গাছ গরম পড়ে যাওয়া মানে
অন্তত 2-3 বার করে স্নান করাবেন। আর শুকনো ডাল কাটুন বা আপনারা কোনো ভালো ডালই কাটুন, ধারালো ব্লেড দিয়ে কাটার চেষ্টা করবেন, অর্থাৎ ধারালো অস্ত্র না হলেই ওপর থেকে শুকনোটা নিচের দিকে নামতে থাকবে। এইটুকু কাজ করুন। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড দিন, লিটার 1 ml করে স্প্রে করুন, গাছের গোড়ায় দিন। গাছের গোড়াতে করতে গেলে যে কোনো গাছের জন্য লিটারে 2 ml, আর আপনাদের গাছ ভালো থাকবে, আপনারাও ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।